কোটা বিরোধী আন্দোলন ঘিরে ২০ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সাবেক স্বৈরাচার সরকার। নৈরাজ্য করলে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়। কারফিউর প্রথম দিনেই সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তরা, বাড্ডা, মিরপুর ও যাত্রাবাড়ি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২৬ জন মারা যায়। এর মধ্যে একজন যাত্রাবাড়ির নিহত শ্রমিক ইমন। বর্তমানে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। এখন পর্যন্ত পাননি কোনো সরকারি সহায়তা। আতিকা রহমানের রিপোর্ট। ২০ জুলাই সকালে যাত্রাবাড়িতে কারফিউ উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রথম মিছিল করে। সে সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এরপর দুপুরে এবং সন্ধ্যার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে র্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে ফায়ার হচ্ছিল। নীরবভাবে দেখা যাচ্ছে মিছিলের মাঝখান থেকে একজন ছাত্র অথবা জনতা গুলিবিদ্ধ হয়ে গেল। কোথা থেকে গুলি আসতেছে আসলে আমরা কেউ জানতে পারতেছি না। এখানে আওয়ামী লীগের অবস্থান ছিল যাত্রাবাড়ি চৌরাস্তা, পুলিশের অবস্থান ছিল থানার সামনে এবং ফ্লাইওভারের উপরে পুলিশের ২-৩টা কাভার ভ্যান ছিল। তারপরে হচ্ছে সাউন্ড গ্রেনেড মারার জন্য তাদের যে গাড়িগুলো ছিল, এগুলো দিয়ে তারা বারবার ছাত্র জনতার উপরে আক্রমণ করতেছিল। আবার তার উপরে আসতেছিল, ছাত্ররা এগিয়ে আসতেছিল, আবার যাচ্ছিল। এই ফাইটিং মুভমেন্টটা ছিল দুপুরের এই টাইমটাতে। আর এই টাইমটা যখন পার হয়ে সন্ধ্যার দিকে হয় তখন এই জায়গাগুলো খুব নীরব হয়ে যায়। এই জায়গাগুলো নীরব হয়ে যায়, পুলিশ আস্তে আস্তে সামনের দিকে আগায়। আর শনিয়াকড়া পর্যন্ত, কাজলা পর্যন্ত ব্যারিকেড ছিল ছাত্রদের। রাস্তার পাশে যে ট্রাকগুলো ছিল, বাসগুলো ছিল, এগুলো তারা সাইড থেকে নিয়ে মেইন রোডে ক্রস করে তারা রাস্তাটা ব্লক করে আন্দোলন করতেছিল। একটা সময় যখন অনেক বেশি ছাত্র অথবা জনতা নিহত হচ্ছে, বারবার আমরা গলির মধ্যে চলে যাচ্ছিলাম। পুলিশের সাথে পুলিশের বাইরেও অনেকে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন গলি থেকে তারা আক্রমণ করতেছিল ছাত্রদের উপর এবং ছাত্রীদের উপরেও। তখন আমাদের ভূমিকা ছিল যারা আহত হচ্ছে, যেই দলেরই হোক বা সে ছাত্র জনতা হোক, তাকে চিকিৎসা দেওয়া। পুলিশের সাথে সংঘর্ষে যাত্রাবাড়ি এলাকায় নিহত হন শ্রমিক ইমন। একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার। ২ সন্তানকে নিয়ে স্ত্রী নিরুপায়। সম্প্রতি শ্রমিক হিসেবে যোগ দিয়েছে একটি পোশাক কারখানায়। ইমনের মা জানালেন, অনেকে তথ্য নিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি। বেতন আনতে গেছে, বেতন লইয়া ওই পারে চাকরি করতে, ওই পারতে এই পারে আইসেও। এই পারে ওই যে ছাত্রর আন্দোলনের ইয়াত পড়ছে, আল্লাহ পরে আর জানি না কি হয়েছে, এহেন ওই গুলি খাইছে। ওরা ফোন দিছে মোবাইল নাম্বার লইয়া, মোবাইলও আসিন সাথে, নাম্বার লইয়া ফোন দিছে। আমরা সন্ধ্যা ৭টায় ফোন পাইছি। এরপরে এদিন আর যাইতে পারি না, অনেক গর্তে নেই, বাইরনির ক্ষমতা নাই। বউটা মনে করেন চাকরি বাকরি করে, এই করলে কিছু সামান্য টাকা চাকরি করে, করলে মতে কিছু মতে চলি। নাতি 2টা রাহি, বউ চাকরি করে আনলে তো এইভাবে চলি। আর আমরা সরকার থেকে কোনো অনুদান পাই নাই, জামাত থেকে পাইছি। জামাতেরা আমরা বাসায় আয়া দাওয়াত দিয়ে নিয়ে আমরা 2 লাখ টাকা দিছে। ইমনের ভাইয়ের প্রত্যাশা, জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার যেন তারা পায়। কাগজপত্র এই পর্যন্ত নাইলো 25-30 জনে নিয়ে গেছে, আমরা কোনো ফলাফল পাই না এই পর্যন্ত যে বিচার হবে, আমরা সুষ্ঠু বিচার পাবো। আমাকে তো মনের আশা এটাই ছিল, কিন্তু আমরা তো কোনো বিচারও পাইলাম না, আমরা কোনো অনুদানও পাইলাম না, কিচ্ছু পাইলাম না। সরকারের কাছে আমরা এটাই চাই, যাতে আমার ছোট ছোট মাসুম 2টা বাচ্চা আছে, আমার ছোট ভাইয়ের বাচ্চা 2টা যাতে ভবিষ্যৎ থাকে, ভবিষ্যতে যাতে খাড়াইতে পারে, ভালোভাবে চলতে পারে, আমরা এটাই চাই সরকারের কাছে। যাত্রাবাড়ির আন্দোলনে জোরালো ভূমিকা রাখে নারীরাও। নিহতদের হাসপাতালে নেয়া ও আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ায় অগ্রণী ভূমিকা ছিল তাদের। ভাইরা দেখা গেছে আন্দোলন করতে করতে যাত্রাবাড়ি পর্যন্ত আসতেছে বা তার রাস্তায় ছিল, কিন্তু আমরা বোনের রাস্তার পাশেই একটা ছোট রাস্তা ছিল, সেখানে ছিলাম। যখন দেখা যায় ওখানে গুলিবিদ্ধ হতো, তখন ভাইদেরকে ওই সময় আমরা আশেপাশে হসপিটালে নিয়ে যেতাম এবং নিয়ে যেয়ে তাদেরকে ফার্স্ট এড যেই সুবিধা দেওয়ার প্রয়োজন ছিল আমরা তাদেরকে দিতাম, এবং পানি থেকে খাবার দাবার যেগুলো সরবরাহ করার প্রয়োজন
ছিল সেগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম, যাতে ভাইরা সাপোর্টিভ পায়, মানে এনার্জি পায় যে আমাদের এখান থেকে সাপোর্ট নিয়ে তারা যাতে সামনে অগ্রসর হতে পারে। এজন্য আমরা তাদেরকে সবসময় সাপোর্ট দিতাম। আমাদের ভিতরে আল্লাহই মনে হয় আমাদের কাছে রহমত দিয়েছে যে আমাদের মনের ভিতরে এরকম কোনো ভয় ছিল না, এবং ভাইদের পাশাপাশি আমরা দেখা যায় অগ্রসর হচ্ছি। আমাদের যে মৃত্যু হতে পারে, যেই মুহূর্তে মারা যেতে পারি, এটা আমাদের মনে একবারের জন্য মানে আসে নাই। আমাদের চিন্তা এটাই আসে যে আমাদের ভাইরা গুলি খাচ্ছে এবং মারা যাচ্ছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। এবং স্বৈরাচার হাসিনা সে যে আমাদের ভাইদেরকে মারতেছে বা আমাদের সাথে যে আমরা যে বাকরুদ্ধ হয়ে গেছিলাম, হ্যাঁ আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছিলাম না, তখন দেখা যায় আমরা এই চিন্তা করে আমরা অগ্রসর হচ্ছিলাম। এবং ভাইরাও ঠিক একই সূত্রে তারা কি করতেছিল, সামনের দিকে অগ্রসর হচ্ছিল, এবং তারা যে মারা যাবে এই চিন্তা কখনোই করে নাই। যে এই যে এখন যে ভাইরা মারা গেছে, তারা যদি মারা না যেত বা আমরা যদি অগ্রসর না হতাম, তাহলে কখনোই আমাদের স্বাধীনতা আসতো না। তাদের এই জীবনের বিনিময়ে তো আমরা স্বাধীনতা পাইছি, এবং আল্লাহ তাআলার সহযোগিতায় আমরা স্বাধীনতা অর্জন করছি। সেনা মোতায়েন থাকলেও কারফিউ ভেঙে উত্তরা, বাড্ডা ও মিরপুরের রাজপথে নামে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এসব এলাকা। ঢাকায় মারা যায় ২৬ জন। ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আতিকা রহমান, RTV, ঢাকা।